আজকে মাই চার্ম ইয়োর কর্মা গল্পটির 2 পার্ট এক্সপ্লেইন করব। আর যদি তোমরা এখনও পার্ট না দেখে থাকো তাহলে আগে সেটা দেখে এসো, না হলে গল্পের আসল কাহিনী ঠিকমতো বুঝতে পারবে না। মিশেল থমকে দাঁড়ায়। সে মনে মনে ভাবে, পরিবারের সঙ্গে ঝামেলায় জড়ানো মোটেও বুদ্ধিমানের কাজ হবে না। কিন্তু এখন আমার কিছুই করার নেই। আমার ভবিষ্যৎ, আমার ভাগ্য, সবকিছুই এখন ভিক্টর ফুয়ের ওপর নির্ভর করছে। যদি তার কাছাকাছি যেতে পারি তাহলে হয়তো আরও বেশি সৌভাগ্য অর্জন করতে পারব কি। ঠিক তখনই তার পেট থেকে গুড়গুড় শব্দ ভেসে আসে। মিশেল লজ্জিত মুখে নিজের পেটে হাত রেখে ধীরে বলে, উফ, ভীষণ ক্ষুধা লেগেছে। হঠাৎ করেই তার মাথায় একটি আইডিয়া আসে। সে অতীতের কথা মনে করতে থাকে। আমি যখন ছোট ছিলাম তখন আগের পরিবারের সাথে থাকতাম। সেখানে দাদি সবসময় অসুস্থ থাকতেন। ছোটবেলা থেকেই আমি তার দেখাশোনা করতাম। আর সেই সাথে রান্নাও শিখে গিয়েছিলাম। তাই বলা যায় আমি বেশ ভালোই রান্না করতে পারি। মিশেলের চোখে হালকা আত্মবিশ্বাস ফুটে ওঠে। ঝাও পরিবারে আসার পরও আমি নিজের রান্না দিয়ে সবাইকে খুশি করার চেষ্টা করেছিলাম। তাহলে যদি আমি ভিক্টর ফুয়ের জন্য রান্না করি? সে সঙ্গে সঙ্গে সিস্টেমকে জিজ্ঞেস করে, আচ্ছা সিস্টেম, আমি যদি ভিক্টর ফুয়ের জন্য খাবার রান্না করি তাহলে কি কোনো এক্সট্রা পয়েন্ট পাব? কয়েক সেকেন্ড নীরব থাকার পর সিস্টেমের যান্ত্রিক কণ্ঠ ভেসে আসে, হ্যাঁ, তুমি যদি ভিক্টর ফুয়ের জন্য খাবার রান্না করো এবং তাকে সন্তুষ্ট করতে পারো তাহলে অতিরিক্ত পয়েন্ট অর্জনের সম্ভাবনা রয়েছে। সিস্টেমের কথা শুনে মিশেলের ঠোঁটে ধীরে ধীরে হাসি ফুটে ওঠে। কারণ সে বুঝে গিয়েছিল, ভিক্টর ফুয়ের হৃদয়ে পৌঁছানোর প্রথম পথটা হয়তো খাবারের মাধ্যমেই শুরু হতে যাচ্ছে। মিশেল ঝাও মনে মনে দৃঢ় স্বরে বলে, ভিক্টর ফু, আমি তোমাকে নিজের হাতের রান্না দিয়েই কাবু করব। তার ঠোঁটের কোণে আত্মবিশ্বাসী হাসি ফুটে ওঠে। তবে পরমুহূর্তেই সে মাথা নেড়ে নিজেকেই বলে, এসব পরে ভাবা যাবে। আগে নিজের ক্ষুধাটা শান্ত করি। তারপর মার্কেটে গিয়ে কিছু খাবারের উপকরণ কিনতে হবে। দৃশ্য পাল্টায়। একটি অভিজাত রেস্টুরেন্টে কয়েকজন ছাত্রছাত্রী বসে খাচ্ছিল। তাদের মাঝখানে গোলাপি চুলের একটি মেয়ে বিরক্ত মুখে বলে উঠল, সত্যিই কি মিশেল ঝাও লিওনার্ড সেনকে ছেড়ে এখন ভিক্টর ফুয়ের পেছনে ঘুরছে? এবার আমাদের পরিচয় করিয়ে দেওয়া হয় মেয়েটির সঙ্গে। সে হল ইয়ান ঝাও এর সবচেয়ে কাছের বান্ধবী। তার সামনে বসে থাকা বেঞ্জামিন ঝাও শান্ত গলা উত্তর দেয়, হয়তো সে লিওনার্ডকে জেলাস ফিল করানোর জন্য ভিক্টর ফুকে ব্যবহার করছে। আগে যখনই সে লিওনার্ডের সাথে দেখা করতে আসত সবসময় সুন্দর করে সেজেগুজে আসত। কথা বলতে বলতেই ইয়ান ঝাও বিরক্ত হয়ে নিজের চপস্টিক টেবিলের উপর ছুঁড়ে ফেলে। উফ, এই খাবার একেবারেই বাজে। সে বিরক্ত গলায় বলে ওঠে, এটার স্বাদ মিশেলের রান্নার ধারেকাছেও যায় না। এরপর ইয়ান নিজের প্লেটের খাবার বেঞ্জামিনের দিকে এগিয়ে দিয়ে নিচু স্বরে বলে, মিশেল এবার সত্যিই বাড়াবাড়ি করছে। আমার তো মনে হচ্ছে সে শুধু লিওনার্ডের দৃষ্টি আকর্ষণ করার জন্যই এসব করছে। এমনকি বাড়িও ছেড়ে দিয়েছে। সে উদ্বিগ্ন চোখে বেঞ্জামিনের দিকে তাকায়। সে কি বাড়ি ফেরার ব্যাপারে কিছু বলেছে? বেঞ্জামিন নির্বিকার ভঙ্গিতে পানির গ্লাস নামিয়ে রেখে উত্তর দেয়, এটা আমার মাথা ব্যথা না। আর এই ধরনের নাটক সে আগেও অনেকবার করেছে। পরে আবার নিজেই বেহায়ার মতো বাড়ি ফিরে এসেছে। ইয়ান হালকা দীর্ঘশ্বাস ফেলে বলে, রাগ করো না। বাসায় তো মিশেলের সাথে তোমার সম্পর্কই সবচেয়ে ভালো। তাই ভাবলাম হয়তো তুমি তাকে বুঝিয়ে ফিরিয়ে আনতে পারবে। বেঞ্জামিন মাথা নেড়ে শান্ত গলায় বলে, আমি কিছুই করতে পারব না। তুমিও এত চিন্তা করো না। ওর ইচ্ছা হলে নিজেই ফিরে আসবে। তার কথার পর টেবিল জুড়ে এক অদ্ভুত নীরবতা নেমে আসে। ইয়ান ধীরে ধীরে বলে, কিন্তু জানো, কাল আমি লক্ষ্য করেছি মিশেল মায়ের কিনে দেওয়া কোনো কাপড়ই সঙ্গে নিয়ে যায়নি। এর মানে ওর হয়তো বেশি দিন স্কুলে থাকার ইচ্ছা নেই। সে কিছুটা চিন্তিত গলায় আবার বলে, এটা অসম্ভব যে ও নিজের ইচ্ছায় বাসায় ফিরে আসবে না। তারপর হঠাৎ মুখ কুঁচকে বিরক্ত স্বরে যোগ করে, আর যদি না আসে তাহলে তো আমাকে প্রতিদিন ক্যাফেটেরিয়ার ওই জঘন্য খাবার খেতে হবে। যদিও আমাদের অনেক ঝগড়া হতো তবু মিশেল সবসময় আমার জন্য আলাদা করে টিফিন বানিয়ে আনত। বেঞ্জামিন চুপচাপ তার কথা শুনছিল।
ঠিক তখন পাশের টেবিল থেকে শেরন নামে এক মেয়ে হঠাৎ বিদ্রূপের হাসি দিয়ে বলে ওঠে, পুরো ক্লাসেই তো এখন এই কথা চলছে যে মিশেল শুধু রোনাল্ডোর অ্যাটেনশন পাওয়ার জন্য ভিক্টর ফুর কাছে ঘুরছে সে ঠোঁট বাঁকিয়ে আরও বলে, কিন্তু ও যাই করুক না কেন রোনাল্ডো কোনোদিনও ওকে পছন্দ করবে না। যদি সত্যিই ও রোনাল্ডোকে ইমপ্রেস করতে চায় তাহলে পাশের স্কুলের কংয়ের মতো হতে হবে। কংয়ের চেহারা এত সুন্দর, মিশেল কোনোদিনও ওর মতো হতে পারবে না। কথাগুলো শুনেই বেঞ্জামিনের মুখ অন্ধকার হয়ে যায়। সে ঠান্ডা কিন্তু রাগভরা গলায় বলে ওঠে, তুমি কি সব বলছ? আগে নিজের চেহারাটা আয়নায় গিয়ে দেখো। বেঞ্জামিনের এমন তীক্ষ্ণ উত্তর শুনে শেরন পুরোপুরি অবাক হয়ে যায়, কারণ সে কখনো ভাবেনি বেঞ্জামিন মিশেলের পক্ষ নেবে। সে অপ্রস্তুত মুখে নিচের দিকে তাকিয়ে ধীরে বলে, সরি, আমি শুধু মজা করছিলাম। শেরনকে এতটা বিব্রত দেখে ইয়ান শান্ত গলায় বলে, ভবিষ্যতে আর কখনো মিশেলকে নিয়ে এভাবে কথা বলবে না। শেরন চুপ হয়ে যায়। ইয়ান ধীরে খাবার মুখে তোলে, কিন্তু তার মন তখন অনেক দূরে। সে মনে মনে ভাবতে থাকে, শেরন এসব বলার সাহস পেয়েছে শুধু এজন্য যে ও মিশেলকে তখন দেখেনি, যখন মিশেল প্রথম আমাদের বাসায় এসেছিল। তার চোখে পুরনো স্মৃতির ছায়া ভেসে ওঠে। সেদিন মিশেলকে এতটাই সুন্দর লাগছিল যে আমি নিজেই ওকে দেখে নিজের জন্য ফ্রেট মনে করেছিলাম। ওর ফর্সা উজ্জ্বল মুখ, কোমর ছুঁয়ে যাওয়া লম্বা চুল, এমনকি ওর চোখের দিকেও বেশিক্ষণ তাকানো যেত না। ঠিক তখনই ক্যাফেটেরিয়ার দরজার সামনে মিশেলকে দেখা যায়। করে ফেলে মুহূর্তের মধ্যেই বেঞ্জামিনের দৃষ্টি গিয়ে থামে তার হাতে। কিন্তু পরের সেকেন্ডেই সে বুঝতে পারে, কিন্তু আজ মিশেলের হাতে কোনো টিফিন বক্স নেই। সবকিছু বেঞ্জামিনের ভ্রু কুঁচকে যায়। আজ ও আমার জন্য টিফিন আনেনি? তার বুকের ভেতর অদ্ভুত এক অস্বস্তি কাজ করতে শুরু করে। ও কি আমার উপর এতটাই রেগে আছে? কাল কি আমি ওর সাথে একটু বেশি খারাপ ব্যবহার করে ফেলেছিলাম? সে কিছুক্ষণ দ্বিধায় থাকে, তারপর ধীরে ধীরে চেয়ার থেকে উঠে দাঁড়ায়। না, আমার ওর কাছে ক্ষমা চাওয়া উচিত। বেঞ্জামিন মিশেলের দিকে এগিয়ে গিয়ে ডাক দেয়, মিশেল, তুমি কি? কিন্তু কথা শেষ করার আগেই মিশেল তাকে সম্পূর্ণ উপেক্ষা করে পাশ কাটিয়ে চলে যায়। একবারও তার দিকে তাকায় না। বেঞ্জামিন হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। কি? মিশেল কি সত্যিই আমাকে এড়িয়ে গেল? অন্যদিকে মিশেল শান্ত মুখে ক্যাফেটেরিয়া থেকে নিজের খাবার নিয়ে নেয়। তারপর এমনভাবে বেঞ্জামিনের পাশ দিয়ে হেঁটে যায় যেন সে সেখানে আদৌ নেই। তার চোখে না ছিল রাগ, না অভিমান, শুধু এক ধরনের ঠান্ডা দূরত্ব। মিশেল মনে মনে বলে, যে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য সবসময় শুধু আমাকেই কষ্ট করতে হয়, সেই সম্পর্ক না থাকাই ভালো। তার কণ্ঠে কষ্ট থাকলেও সিদ্ধান্তে কোনো দ্বিধা ছিল না, কারণ এবার সে বুঝে গিয়েছিল, সব সম্পর্ক ধরে রাখার জন্য নিজেকে ভেঙে ফেলা প্রয়োজন হয় না।